সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই ভালো আছো। দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যদিও আমরা ফিজিক্যালি একটু দূরত্বে অবস্থান করছি, কিন্তু প্রযুক্তির কল্যাণে ভার্চুয়ালি আমরা বিভিন্নভাবে সংযোগ হতে পারছি। আমি আজ তোমাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার 3 স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এই টপিক নিয়ে আলোচনা করব। আমি বিষয়টিকে বর্ণনার সাহায্যে বোঝানোর সাথে সাথে পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি এই দুয়ের সমন্বয় তোমাদের জন্য বিষয়টি বুঝতে সহায়ক হবে। আমার লেকচার শেষে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রয়েছে। আশা করি লেকচার হতে অর্জিত শিক্ষণ কাজে লাগিয়ে হোমওয়ার্কটি সম্পূর্ণ করবে। আরেকটি কথা, ডিভাইস পরিবর্তনের সাথে সাথে সাউন্ড সিস্টেমের পরিবর্তন ঘটে, তাই যদি শব্দের ব্যাপারে কোনো সমস্যা হয় তবে তোমরা তোমাদের পিসি, ল্যাপটপ ও অ্যান্ড্রয়েড মোবাইলে হেডফোন ব্যবহার করবে, তবে আর সমস্যা থাকবে না। শিক্ষার্থীবৃন্দ, এই হলো তোমাদের কোশ্চেন 3 এর নমুনা। এতে বক্সে 10টি শব্দ ও নিচে 10টি শূন্যস্থান রয়েছে। আমাদের কাজ হলো 10টি শব্দের ব্যবহার শিখে এর সাহায্যে শূন্যস্থানগুলো পূরণ করা এবং এই নিয়মগুলা ভালোভাবে শেখা, যাতে আমরা অন্যত্রে সঠিকভাবে প্রয়োগ করতে পারি। এই স্লাইডে আমরা দেখব যে উপরের যে বক্স বা টেবল ছিল, এই টেবলে কি কি শব্দগুলো ছিল, যেই শব্দগুলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। শব্দগুলো হচ্ছে অ্যাজ দো, অ্যাজ ইফ, বি বর্ন, অ্যাজ সুন অ্যাজ, ইট, হোয়াট ডাজ লুক লাইক, দেয়ার, have to, let alone, would rather, had better। আমরা পরবর্তী স্লাইডে প্রত্যেকটি শব্দ বা ফ্রেজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা অ্যাজ ইফ, অ্যাজ দো। অ্যাজ ইফ, অ্যাজ দো এই শব্দগুলা বাংলায় যেন অর্থ প্রকাশ করে। সাধারণত ইংরেজি বাক্যে এই শব্দগুলা কনজাংশনের মতো কাজ করে এবং এগুলো সবসময় দুইটা বাক্যের মাঝে বসে, অর্থাৎ দুইটা বাক্যকে এই শব্দগুলা সংযুক্ত করে। এখন নিয়ম হচ্ছে, সংযুক্ত করতে গিয়ে নিয়ম হচ্ছে, প্রথম নিয়মটা হচ্ছে টেন্স ভিত্তিক কিছু, এখানে কিছু বোঝার বিষয় আছে রয়েছে সেখানে, যে অ্যাজ দো, অ্যাজ ইফ, উইচ যুক্ত বাক্যের যে প্রথম অংশটি যদি প্রেজেন্ট টেন্সের হয়, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো টেন্স যদি হয়, এর পরের অংশে যদি আমাদের কোনো কারণে বিবার ব্যবহার করতে হয়, বিবার মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এবং সেগুলার অনেক নিয়ম আমরা জানি। যদি বিবার ব্যবহার করতে হয় তাহলে এই ক্ষেত্রে নিয়ম হলো সকল পার্সনে ওয়ার বলবে। নিয়মটা কি দাঁড়াচ্ছে, আমরা জানি ফার্স্ট পার্সনে সিঙ্গুলার নাম্বারে যদি আয়ের সাথে এম বসে, হি এর সাথে ইজ বসে, উইর সাথে, ইউ এর সাথে, দের সাথে আর বসে, আর ফার্স্ট টেন্সে আয়ের সাথে এবং হি এর সাথে ওয়াজ বসে, আর বাকিগুলা ওয়ার বসে। কিন্তু এই ক্ষেত্রে হলো যে পার্সন যাই হোক না কেন সব ক্ষেত্রে ওয়ার বলবে। যে নিয়মটা কি হচ্ছে, যে কোনো বাক্যে যদি অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ ব্যবহৃত হয় এবং বাক্যের প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্সের হয়, পরে যদি আমাদের কোনো বিবার ব্যবহার করার প্রয়োজন হয়
তাহলে পার্সন যাই হোক না কেন সকল পার্সনে ওয়ার বলবে। পরের নিয়মটা হচ্ছে যে একই কথা, এই জায়গায় বলবে যদি আমরা বি ভার্বের প্রশ্ন আসছে ব্যবহারের পরের জায়গায় আসবে যে মূল ভার্ব। যে বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আরো অনেক কিছু আছে, আমরা বিস্তারিত হয়ে যাচ্ছি না। আর মূল ভার্ব কি? গো, ডু, ইট, এই ধরনের ভার্ব যদি ব্যবহার করতে হয়। এবং আবার বলছি যে এজ দো, এজ ইফ, উইশের বাক্যের মাঝামাঝি যদি থাকে কনজাংশন হিসাবে, প্রথম অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশে যদি আমরা মূল ভার্ব ব্যবহার করতে হয় কোনো কারণে আমাদের, তাহলে মূল ভার্বটার ফার্স্ট ফর্ম হবে। আমরা উদাহরণ বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে বি ভার্বটা উদাহরণ হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেখানে তোমরা স্লাইডে লক্ষ্য করবে হি স্পিক্স এজ ইফ বা এজ দো হি ওয়ার এ মেড। আমরা জানি হি এর সাথে প্রেজেন্ট টেন্সে ইজ বসে আর ফার্স্ট টেন্সে ওয়াজ বসে, কিন্তু সেই ক্ষেত্রে হি এর সাথে ওয়ার বসছে কেন? এই বাক্যটা এজ দো, এজ ইফ দ্বারা কানেক্টেড এবং এর আগে প্রেজেন্ট টেন্স আছে এবং এর পরের বাক্যে আমরা বি ভার্ব ব্যবহার করছি। কাজে বি ভার্ব ব্যবহার করাতে পরের বাক্যটিতে হি এর সাথে ওয়ার বসছে। হয়তো এটা আমাদের সাথে অনেক সময় বেমানান মনে হয়, কিন্তু না, এই নিয়মের ক্ষেত্রে এটা বলা হয় আনরিয়েল। অনেক ক্ষেত্রে যে সে কথা বলে সে যেন একজন পাগল, আসলে সে কি পাগল? সে পাগল না। কাজে একইভাবে এরপরে মূল ভার্বের যে উদাহরণটা আমরা লক্ষ্য করি, হি বিহেভস এজ ইফ বা এজ দো হি নিউ এভরিথিং। আসলে সে কিন্তু সবকিছু জানে না, সে একটা এমন আচরণ করে। তাহলে এজ দো, এজ ইফ এই বাক্যে ব্যবহৃত হয়েছে। এর প্রথম অংশে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হি বিহেভস, এরপরে আমরা মূল ভার্ব ব্যবহার করছি, কাজেই মূল ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে। এর আরেকটি ব্যবহার রয়েছে, কথা বলে রাখা দরকার, যে এজ দো, এজ ইফ, উইশের একটু আগে আমরা যে দুইটা উদাহরণ লক্ষ্য করেছিলাম সেইগুলা ছিল দুইটা বাক্যই বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট ছিল। যদি কোনো কারণে বাক্যের প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট হয়, তাহলে এর পরের অংশটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। উদাহরণ হিসাবে বলা যায় যে হি স্পোক এজ দো হি হ্যাড নোন এভরিথিং। আমাদের বক্সের শব্দটা ছিল ওয়াজ বর্ন, কিন্তু ওয়াজ বর্ন হলো একটা পার্টিকুলার শব্দ। এর মূল যে বেস ফর্ম এটা হলো বি বর্ন। শব্দটা এসছে BEAR, যার প্রেজেন্ট ফর্ম অর্থ হলো প্রসব করা বা জন্মগ্রহণ করা। এই শব্দটা সবসময় পেসিভে ব্যবহৃত হয়, অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন বা আমি জন্মগ্রহণ করেছি, এইসব অর্থে ব্যবহৃত হয়, পেসিভ অর্থে শব্দটা ব্যবহৃত হয়। এর মূল ফর্ম হলো বি বর্ন। এর বিভিন্ন বি এর রূপ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হয়। কাজে এর রূপ হইতে পারে এম বর্ন, ইজ বর্ন, আর বর্ন, ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন। আমরা যে শূন্যস্থান পূরণ করব, সেই শূন্যস্থান পূরণ করার টেকনিকটা হচ্ছে যে একটা বাক্য দেওয়া থাকবে, একজন বিখ্যাত মনীষী, রাজনীতিবিদ হইতে পারে, শিক্ষাবিদ হইতে পারে, বিজ্ঞানী হইতে পারে, সমাজ সংস্কারক হইতে পারে, তার নামটা দেওয়া থাকবে। দেওয়া থাকার পরে দেওয়া একটা সন উল্লেখ থাকবে অথবা একটা স্থানের নাম উল্লেখ থাকবে। তা আমরা কি করব? ওই স্থানের পরে ওই শব্দটা ব্যবহার করতে চেষ্টা করব। আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করছি, খুবই সহজ উদাহরণ নেওয়া হয়েছে। যেমন প্রথম উদাহরণটি হচ্ছে কাজী নজরুল ইসলাম ইজ দি রিবেল পোয়েট অফ বাংলা লিটারেচার। হি ইন 1899, তিনি 1899 সালে, তিনি কি? হি ওয়াজ বর্ন ইন 1899, তিনি 1899 সালে জন্মগ্রহণ করেছেন। দ্বিতীয় বাক্যটি শেরেবাংলা ওয়াজ এ গ্রেট লিডার ইন আওয়ার কান্ট্রি। হি ইন বরিশাল, তিনি বরিশালে, তাহলে কি বরিশালে? হি ওয়াজ বর্ন ইন বরিশাল। তো সেইভাবে আমরা এই বি বর্নটাকে ব্যবহার করব। সেটা আমাদের বক্সে থাকতে পারে, ওয়াজ বর্ন থাকতে পারে, বা যদি প্লুরাল ব্যবহার করা হয় ওয়ার বর্ন থাকতে পারে।
কোনো ক্ষেত্রে ইজও বাউন্ড থাকতে পারে, ইজ বাউন্ড থাকতে পারে, আর বাউন্ড থাকতে পারে। প্রেজেন্ট অর্থে যদি ব্যবহার করা হয় জন্মগ্রহণ করে বা এই অর্থে আমরা এটা শিখব। as soon as এই শব্দটির বাংলা মিনিং হচ্ছে যথাশীঘ্র, অর্থাৎ যথাশীঘ্র এই ওয়ার্ডটা এই অর্থে ব্যবহৃত হয়। এর ব্যবহার হচ্ছে অনেক ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স বা ফার্স্ট টেন্সে দুইটা কাজ সংঘটিত হয়। কিভাবে সংঘটিত হয়? যে একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে কি একটা কাজ সংঘটিত হয়, মানে দেরি না, কোনো একটা লেট না। আমরা পড়ছি, তোমাদের পড়ানো হয়েছে, আগেও আমরা আলোচনা করেছি এই বিষয়ে। এরকম ছিল যে শিক্ষক ক্লাসে প্রবেশ করার সাথে সাথেই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। তোমরা জানো এই বাক্য স্ট্রাকচার জানো। as soon as the teacher entered the classroom the students stood up। এটা ফার্স্ট টেন্সে বাক্য ছিল সেটা। তাহলে কি হচ্ছে যে as soon as এমন বাক্যে ব্যবহৃত হবে যে একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে একটা কাজ সংগঠিত করতে হবে বা করা হয়েছিল, এই অর্থে ব্যবহৃত হয়। তো এক্ষেত্রে বলে রাখা দরকার যে as soon as এর সাথে অন্য একটি শব্দ আছে যেটা তোমাদের কনফিউশন বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে ব্যবহারের দিক থেকে। এটা হলো as long as। এর স্পষ্ট ব্যাখ্যা হচ্ছে as soon as অর্থ হলো যথাশীঘ্র। দুইটা কাজ থাকবে, একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে অন্য একটা কাজ করতে হবে বা করা হয়েছিল, এই অর্থ প্রকাশ করে। আর as long as দ্বারা অনেক ক্ষেত্রে কন্ডিশন ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে ইফের মতো ব্যবহৃত হয়। এটা কন্ডিশন অর্থে যে এটা হলে এটা হবে। এটা বাক্য বলছি আমি, আল্লাহ উইল বি উইথ আস as long as our aim is honest। অর্থ কি দাঁড়াচ্ছে যে আল্লাহ আমাদের সাথে থাকবেন যতক্ষণ আমাদের উদ্দেশ্য মহৎ থাকে। সেক্ষেত্রে বলা হয় নাই যে মানে তাড়াতাড়ি আল্লাহ আমাদের সাথে থাকবেন বা এরকম কোনো ইন্ডিকেশন নাই। যেমন আগের বাক্যে as soon as ছিল, দুইটা আমরা এক্সাম্পল দিয়েছি সেখানে, লক্ষ্য করো কি বলা হচ্ছে, কল ইউর মাদার as soon as you reach home। কল ইউর মাদার as soon as you reach home মানে কি বাড়িতে পৌঁছার সাথে সাথে কি তোমার মাকে একটা কল দিবে। সেন্ড মি দি রিপোর্ট as soon as you get all the document মানে সকল ডকুমেন্ট পাওয়ার সাথে সাথে কি তুমি আমাকে রিপোর্ট করবে। তাহলে as soon as বোঝা যাচ্ছে দুটা কাজ একটা শেষ করার সাথে সাথে কি অন্যরা করতে হবে। আর as long as হচ্ছে একটা উদ্দেশ্যের মতো, যে এরকম হইলে এরকম হবে এই অর্থে। ইট এই শব্দটির বহুবিধ ব্যবহার রয়েছে, কিন্তু আমাদের যে নির্ধারিত টপিক, এই টপিকের উপর ভিত্তি করে আমি শুধু দুইভাবে ইট শব্দটির ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা জানি ইট একটি প্রনাউন, এটা নাউনের পরিবর্তনে বসতে পারে। যেমন আমি যদি বলি দি ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, কুকুর একটি বিশ্বস্ত প্রাণী। ইট ওয়াচেস আওয়ার হাউস এট নাইট, ইহা রাত্রে আমাদের বাড়ি পাহারা দেয়। প্রথমে বলেছিলাম দি ডগ, পরে ডগের পরিবর্তনে আমরা ইট শব্দটি ব্যবহার করছি। কাজে এটা একটা ব্যবহার প্রনাউন রূপে। এটা বাক্যে কি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হইতে পারে বা অবজেক্টও হইতে পারে, দুভাবে ইট শব্দটা ব্যবহার হতে পারে। এরপরে ব্যবহার হচ্ছে ইটের ব্যবহার হচ্ছে ইন্ট্রোডাক্টরি হিসাবে ইট ব্যবহার করতে হয়। যেমন অনেক শব্দ আছে আমরা যদি বলি এগুলা সরাসরি ব্যবহার নেই, ইট দিয়ে এই শব্দগুলা প্রকাশ করতে হয়। আমরা যেখানে ব্যবহার করছি এক্সাম্পলগুলা অতি সাধারণ এক্সাম্পল। যে যদি বলা হয় যে আজকে খুবই গরম, আমরা কি বলবো, টুডে ইজ হট। তাহলে এটা কি শুরু করতে হয় ইট দিয়ে, ইট ইজ ভেরি হট টুডে, আজকে খুবই গরম। অথবা যদি বলি যে এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং নাও, আমরা কি ইটটাকে ইহা বলি যে ইহা বৃষ্টি হচ্ছে,
বা ইহা খুব গরম আজকে, আমরা কি বলি? ইট ইজ ভেরি হট টুডে। আমরা যদি বাংলা বোঝানোর চেষ্টা করি বলা হবে আজ খুব গরম। অথবা এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং, এখন বৃষ্টি হচ্ছে। ইটটা কি আমরা সরাসরি যেমন আগের বাক্যে আমরা বলছিলাম ইট ওয়াচেস আওয়ার হাউস, ইটের অর্থ ছিল ইহা। এখানে কি ইটের অর্থ বা মিনিং যদি বলি ইহা নয়, এটা বলা হয় ইন্ট্রোডাক্টরি। আমরা বলি ইন্ট্রোডাকশন, শুরু করা বা ভূমিকা বলি, এটা বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট বা ভূমিকামূলক ইট। আমরা পরবর্তীতে পাবো এরকম একটা দেয়ারের ব্যবহার রয়েছে আমাদের বাক্যে। তা আমরা যে শূন্যস্থান পূরণ করবো আমাদের যে নিজের টপিকে, এটা ইট কীভাবে আসবে? হয়তো কোনো একটা ভার্ব থাকতে পারে, ভার্বের আগে এই ইট শব্দটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। তা সেই ক্ষেত্রে আমরা যদি খালি ঘরের পরে দেখি একটা দেওয়া আছে, একটা ভার্ব দেওয়া আছে, পরে বাক্যটা কন্ট্রোল করছে, তখন কি আমরা চেষ্টা করে দেখবো যে ইট শব্দটা, আবার শব্দটি যদি এমন হয়ে থাকে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এস বা ইয়েস বা এস থাকে, তাহলে বোঝা যাচ্ছে যে এই শব্দটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট ইট। হোয়াট ডাজ ইট লুক লাইক, বা আমরা অনেক ক্ষেত্রে বলি হোয়াট ডাজ ডট ডট তাকে লুক লাইক। মানে বাংলা যদি করি এর অর্থ হচ্ছে যে দেখতে কেমন। এটা আমাদের যে নির্ধারিত টপিক নিয়ে আমরা আলোচনা করছি, এই টপিক সবচেয়ে সহজ ফ্রেজ বা গ্রুপ ওয়ার্ড বলি বা যাই বলি, সবচেয়ে সহজ। কারণ কিছুই না, আমাদের শূন্যস্থানে একটা আইডিয়া দেওয়া থাকে, একটা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ডে বলতে গেলে নাউন থাকে, এর আগে খালিঘর, পরে খালিঘর এবং একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। থাকলে আমরা বসাইতে পারি, বুঝতে পারি যে এটা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, বা আমরা অবশ্য বলি হোয়াট ডাজ ইট লুক লাইক। তাহলে হোয়াট ইট মানে কি, যে নাউনটা হবে, নাউনটা ইট বা পুরো হইতে পারে, হোয়াট ডাজ যেহেতু আছে অবশ্যই ইট হবে। তাহলে ইট কি, এটা নাউন বলবে। সবচেয়ে সহজ যেটা বলেছিলাম যে এই হোয়াট ডাজ ইট বা হোয়াট ডাজ ডটের পর লুক লাইক সবচেয়ে সহজ একটা আইটেম। আমাদের এই যে আমাদের যে টপিক নির্ধারিত আলোচনার টপিক, সেই টপিকে উদাহরণ দিলে যথেষ্ট। আমরা দেখবো একটা ব্ল্যাক অংশ রয়েছে আর উদাহরণ দেওয়া আছে লাল, আমরা রেড যেটা করছি মার্ক করা হয়েছে। যে হোয়াট ডাজ এ গস্ট লুক লাইক, একটা দানব বা দৈত্য দেখতে কীরকম। হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, একটা হাতি দেখতে কীরকম। ঠিক আছে, বোঝা যাচ্ছে যে আমাদের কি হবে, শব্দগুলা কি অবস্থান থাকলে আমরা এটা ব্যবহার করব। যে একটা শব্দ থাকবে, ভিতরে একটা নাউন থাকবে, নাউনটার আগে খালিঘর, পরে কারিগর, তাহলে আমরা বুঝে যাবো যে এটা কী হবে, হোয়াট ডাজ লুক লাইক, এই ফ্রেজটা বসবে। এখন আমরা দেয়ার শব্দটি নিয়ে আলোচনা করব। এর আগের একটি স্লাইডে আমি ইটের শব্দ আলোচনা করার সময় বলেছিলাম যে এর বহুবিধ অর্থ বা মিনিং রয়েছে। দেয়ার শব্দটিরও বহুবিধ ব্যবহার রয়েছে। আমাদের যে টপিক, এই টপিকে সাধারণত দুইভাবে ব্যবহৃত হয়। একটা দেয়ার অর্থ হল স্থান অর্থে ব্যবহার করা হয়। যদি আমরা বলি কক্সবাজার ইজ এ ভেরি নাইস প্লেস, কক্সবাজার একটি সুন্দর স্থান। উই ওয়েন দেয়ার লাস্ট ইয়ার, গত বছর আমরা গিয়েছিলাম সেখানে। দেয়ার শব্দটা অর্থ হচ্ছে সেখানে, হিয়ার হলো এখানে, দেয়ার হলো সেখানে। তাহলে এই ক্ষেত্রে দেয়ার শব্দটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আরেকটা ব্যবহার হচ্ছে দেয়ার দ্বারা ইটের মতো বাক্য শুরু করতে হয়। যদি আমরা বলি ওয়ান আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, এটার অর্থ এটা না এককালে সেখানে একজন রাজা ছিলেন, মানে এককালে একজন রাজা ছিলেন, ইনডিফিনিট, এককালে। তাহলে দেয়ারের ব্যবহার একটা হচ্ছে স্থান, প্লেস নির্দেশ করে, একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি অর্থাৎ ভূমিকামূলক দেয়ার, সেটা বাক্য শুরুতে ব্যবহৃত হয়। কী ধরনের বাক্য আমরা স্লাইডে উদাহরণ দেখিয়ে দিয়েছি। দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, অর্থ কি, আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে। দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ, বাংলাদেশে 6টি ঋতু আছে। আমরা বলি না যে সেখানে আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে, অথবা সেখানে বাংলাদেশে 6টি ঋতু, না। এই দেয়ার ইটের মতো কোনো মিনিং সরাসরি প্রকাশ করে না, কিন্তু বাক্যের একটা এসেনশিয়াল পার্ট। তাহলে আমরা দেয়ার দ্বারা আমাদের
যেই টপিক, এই টপিকে দেয়ারে যে ব্যবহার বিধি দুইটি, একটা হলো দেয়ার হলো একটা প্লেস বা স্থানের নাম বোঝানো হয়, অন্যটি হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার। আর আমাদের ব্যবহারটা কি হবে, আমরা যখন দেখব যে কোনো একটা স্থানের নাম বলা হয়েছে, তারপরে যদি উই ওয়ান্ট বা উই নিড টু গো তাকে তাহলে আমরা দেয়ার দেবো। অথবা যদি কোনো ইন্ট্রোডাক্টরি শব্দ থাকে, দেয়ার ইজ অমুক শুরু হয় একটা বাক্য, দেয়ার ইজ বা আর বা কোনো গল্পের স্টার্টিংয়ের মতো হয়, সেই ক্ষেত্রে আমরা দেয়ারটা ব্যবহার করব। এই দেয়ারের দুইটি ব্যবহার বিধি। এখন আমরা শিখব হ্যাভ টু এর ব্যবহার। হ্যাভ টু এর জন্য আমরা বাংলা করি তাহলে বলতে হয় বাধ্যবাধকতা, বা ইংলিশে বলা অবলিগেটরি, যেটা অবশ্যই করতে হবে। সেটা অনেক ক্ষেত্রে নির্দেশের মতো হয়ে থাকে এবং এটার সাথে একটা কনফিউজিং হয় মাস্ট শব্দটার সাথে। একটু পার্থক্য রয়েছে। মাস্ট সাধারণত ব্যবহৃত হয় এটা নিজস্ব বা ইন্ডিভিজুয়াল, যে আই মাস্ট গো টু ঢাকা, আমার ঢাকা যেতে হবে, ইচ্ছা হলে যাবো, ইচ্ছা হলে না যেতে পারি, কিন্তু খুব জোর দেওয়া আছে। কিন্তু যে বলা হয় যে আই হ্যাভ টু গো টু ঢাকা, অর্থ হলো বাধ্যবাধকতা। ইট ইজ এ কাইন্ড অফ সিচুয়েশনাল। এটা হয়তো আমার কর্তৃপক্ষ বলতে পারে বা আমার বস বলতে পারে যে আমাকে যেতেই হবে, অবশ্যই পালনীয়। তো সেই ক্ষেত্রে আমাদের মাস্টের সাথেও হ্যাভ টুর এটা কনফিউজিং হয় এবং খুবই সূক্ষ্ম পার্থক্য করে বলতে হবে যে মাস্টটা অনেক ক্ষেত্রে পার্সোনাল, কিন্তু হ্যাভ টু অবলিগেটরি বা এক ধরনের অর্ডার সূচক বা জোর দেওয়া তাকে বেশি। এই ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি, এক্সাম্পলগুলো লক্ষ্য করি, আই হ্যাভ টু ওবি দি রুলস অফ দ্য কান্ট্রি, দেশের আইন আমাকে অবশ্যই মানতে হবে। আই হ্যাভ টু গো টু ঢাকা, এর দ্বারা বোঝা যাচ্ছে যে আই মাস্ট না, যে আমাকে নির্দেশ দেয়, আমি নির্দেশিত যে আমাকে যেতেই হবে। তাহলে হ্যাভ টু শব্দটি আমাদের যেই শূন্যস্থান পরে ব্যবহৃত হবে, কোথায় ব্যবহৃত হবে, যখন দেখবো একটা শূন্যস্থানের পরে একটা ভার্বের মেইন ফর্ম থাকবে, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। লক্ষ্য করি, আই হ্যাভ টু, যদি লাল যেই অংশটুকু আছে যদি আমরা বাদ দিই কি হয়, আই ওবে দি রুল অফ দি কান্ট্রি, আমি দেশের আইন মানি না, দেশের আইন মানে এটা আমার না, আমার উপর নির্ভর করে না, মানতে হবে, বাধ্যবাধকতা, যেটা আইন দ্বারা সিদ্ধ। দ্বিতীয় বাক্য আই গো টু ঢাকা, তাহলে কি খালি ঘরের পরে গো শব্দ আছে, তাহলে বুঝতে হবে এটার ব্যবহার করতে হবে এমন জায়গায় একটা শূন্যস্থান, যেই শূন্যস্থানের পরে একটা মূল ভার্ব থাকে, সেই জায়গায় আমরা হ্যাভ টু শব্দটা ব্যবহার করব এবং এর অর্থ প্রকাশ করবে যে বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হবে শব্দটি। লেট অ্যালোন শব্দটি ভাবা যায় না বা চিন্তা করা যায় না এই অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ এটা প্রকাশ করা হয় এভাবে যে একটি ছোট্ট কাজ করতে পারে না বা জানে না, বড়টা দূরে থাকুক। যদি বলি সে নদী পার হওয়া তো দূরে থাকুক, সে সাঁতারে জানে না, কি হবে, হি ক্যানট সুইম লেট অ্যালোন ক্রস এ রিভার। বা এইভাবে যদি বলি সে দূরে কথা হাঁটতেই পারে না, তাহলে হি ক্যানট ওয়াক লেট অ্যালোন রান। সেই শব্দে বা সেই অবস্থানে ব্যবহৃত হয় যেখানে একটা বড় কিছু ভাবা যায় না বা চিন্তা করা যায় না, মানে ছোট্ট একটা জিনিসই করতে পারে না, বড়টা করবে এটা আমরা চিন্তা করতে পারি না, ভাবতেও পারি না। যদি আমরা স্লাইডের উদাহরণগুলো লক্ষ্য করি, হি ক্যানট ওয়াক 1 কিলোমিটার লেট অ্যালোন 10 কিলোমিটার। যদি বাংলা করি অত দ্বারাই যে 10 কিলোমিটার দূরে থাকুক, সে 1 কিলোমিটারই হাঁটতে পারে না। দ্বিতীয় বাক্যটি, হি ক্যানট বাই এ বুক লেট অ্যালোন এ ল্যাপটপ। সে একটা বই কিনতে পারে না, ল্যাপটপ কিনা তো দূরে থাকুক। এই অর্থে শব্দগুলো ব্যবহৃত হয়। আমাদের যে ব্যবহার স্পেশাল ইউজ অফ ওয়ার্ড, যে আমরা শূন্যস্থানে ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব, যে দেখব বাক্যের মধ্যে দুটা জিনিস অসঙ্গতিপূর্ণ, একটা বড় একটা ছোট, তখন আমরা কি করব, যে বড় যেটা বলা হয় এক্ষেত্রে কি 10 কিলোমিটারের আগে ল্যাপটপের আগে শব্দটা বসছে লেট অ্যালোন, এদিকে কি আছে 1 কিলোমিটার আর এদিকে 10 কিলোমিটার, এদিকে আছে এ বুক আর এদিকে কি এ ল্যাপটপ, এর মধ্যে কি বসছে শব্দটা লেট অ্যালোন, মানে বাবা চিন্তা করা যায় না, মানে বলতে হবে আগের যে শব্দটা এটাই
সে পারে না, এর পরেরটা তো দূরে থাকুক। হি ক্যানট বাই এ বুক লেট অ্যালোন এ ল্যাপটপ, যে একটা বই কিনতে পারে না, ল্যাপটপ কিনা তো দূরে থাকুক। এই যে লেট অ্যালোন শব্দটি আমাদের যেই অভিজ্ঞতা বলে মোটামুটি আমাদের প্রায় সব শিক্ষার্থী এটার উত্তর সঠিকভাবে করতে পারে। আমরা এখন উড রেদার শব্দটি নিয়ে আলোচনা করব। আমরা জানি মডেল অক্সিলারি হেড বেটার, হেড রেদার, উড বেটার, উড রেদার, এই শব্দগুলো আমাদের এক ধরনের কনফিউজিং। তবে আমাদের যে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে উড রেদার এই শব্দ থাকলে আমাদের শিক্ষার্থীরা খুবই সহজেই পারে, এটা টেকনিক আছে, ওরা জানে, বা আমরাও বলে থাকি, শিক্ষকগণ বলে থাকি। এই শব্দটি ব্যবহার হলো যে উড রেদার ইন্ডিকেটস দি প্রিফারেন্স অফ ওয়ান থিং টু আদার, অর্থাৎ দুইটি জিনিসের মধ্যে একটিকে অন্যটি থেকে একটি বেশি অগ্রাধিকার দেওয়া হয়, সেই ক্ষেত্রে উড রেদার শব্দটি ব্যবহৃত হয়। সেক্ষেত্রে একটা শব্দ হচ্ছে আমরা জানি উড রেদারের পর একটা দেন শব্দ ব্যবহৃত হয়, THAN, দেন শব্দটি ব্যবহৃত হয়। সাধারণত দেনের আগে থাকে যে বিষয়টি আমরা বেশি অগ্রাধিকার দিই, দেনের পরে থাকে যেটার থেকে আমরা অন্য জিনিসটি বেশি অগ্রাধিকার দিই, অর্থাৎ যেটা আমরা বেশি পছন্দ করি সেটা বসে দেনের আগে, আর যেটা একটু কম পছন্দ করি সেটা বসে দেনের পরে। উদাহরণগুলো লক্ষ্য করি আমরা। হি উড রাদার ওয়াচ টিভি দেন রিড এ বুক, সে একটা বই পড়ার থেকে টেলিভিশন দেখাকে বেশি গুরুত্ব দেয় বা দেখে বেশি, সে বই পড়ার থেকে বেশি পরিমাণ টেলিভিশন দেখে। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে শি উড রাদার বি এ নার্স দেন এ টিচার, সে একজন শিক্ষক হওয়ার থেকে সেবিকা হওয়াকে বেশি অগ্রাধিকার দেয়। কাজে এটা ব্যবহার সহজ। আমরা শূন্যস্থানে কোথাও দুইটা কাজ দেখব এবং পরে একটা দেন দেখব। সবচেয়ে বহুল ব্যবহৃত বাক্য হচ্ছে আই উড রাদার ডাই দেন বিগ, আমি মরবো তব ভিক্ষা করব না, এই ধরনের শব্দগুলো ব্যবহৃত হয়। কাজে এই ক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতা বলে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট ক্যান সলভ দি কোয়েশ্চেন রিগার্ডিং উড রাদার। এখন আমরা হেড বেটার শব্দটি নিয়ে আলোচনা করব। একটু আগে আমরা বলছিলাম হেড বেটার, হেড রেদার, উড বেটার, উড রেদার প্রত্যেকটি শব্দের পরেই ভার্বের মেইন ফর্ম বসে। তবে হেড বেটার আমাদের শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমরা জানি হেড বেটারের পরে ভার্বের মেইন ফর্ম হয়, মাস্টের পরে ভার্বের মেইন ফর্ম হয়, হ্যাভ টুর পরে ভার্বের মেইন ফর্ম হয়, সবগুলা ভার্বের মেইন ফর্ম হয়। তাহলে আমাদের হ্যাভ টু আমরা বলেছিলাম হ্যাভ টুর পরেও ভার্বের মেইন ফর্ম হয়, কিন্তু প্রত্যেকটাই পার্থক্য রয়েছে, অনেক ক্ষেত্রে পার্থক্যটা একটু সূক্ষ্ম পার্থক্য আমাদের বুঝতে হবে। হেড বেটারটা ব্যবহৃত হয় আমরা জানি সুরত্ব, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, পিতামাতাকে আমাদের সম্মান করা উচিত। আর হেড বেটার শব্দটি ব্যবহার হয় সুরের থেকে আরও বেশি একটু ইমপ্রেসিভ বা জোর দেওয়া হয়। তো এই ক্ষেত্রে ব্যবহার করা হয় হেড বেটার ইজ এ ওয়ে অফ গিভিং স্ট্রং অ্যাডভাইস অ্যান্ড ওয়ার্নিং, শক্তিশালীভাবে উপদেশ দেওয়া হয়, মনে রাখতে হবে স্ট্রং অ্যাডভাইস অ্যান্ড ওয়ার্নিং। সহজভাবে বলতে গেলে এই কাজটি বরং করা উচিত, নয়তো নেতিবাচক ফলাফল আসতে পারে। যে কোনো একটা কাজ যদি আমি না করি তাহলে আমাদের একটা মন্দ প্রভাব আসতে পারে। তো এই ওয়ার্ডটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের কনফিউজিং দূর করার জন্য বাক্যে আগে একটা কারণ থাকতে পারে বা একটা অবস্থা থাকতে পারে যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরে যে কাজটা করা উচিত, এই অর্থে হেড বেটার ব্যবহার হয়। তো হ্যাভ টু বাধ্যবাধক হলো, মাস্ট বলছিলাম একটা পার্সোনাল। আর উড রাদার এর সাথে কনফিউজিং হবে না, কারণ দেন বসে। আর হেড বেটার শব্দটা এমন বসবে আগে একটা পরিবেশ বা পরিস্থিতি থাকবে আগের বাক্যে, মানে পরের কাজটা যদি না করা হয় একটা মন্দ প্রভাব আসতে পারে, সেই হিসাবে সেসব ক্ষেত্রে হেড বেটার শব্দটি ব্যবহৃত হয়। যদি আমরা লক্ষ্য করি হি ইজ সিক, সে অসুস্থ, হি হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর, তার উচিত একজন ডাক্তারের সাথে পরামর্শ করা।
এক্ষেত্রে কি হবে, দে হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর। যদি না হয় তাহলে রোগটা বাড়বে আরো। এই বলছিলাম যে এই বাক্যে ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখব একটা, যদি একটা কনসিকুয়েন্স, একটা মানে যেটা আমরা বলি নেগেটিভ ইম্প্যাক্ট হবে যদি কাজটা না করি, কাজে কাজটাকে জোর দেওয়া হয় যাতে আমরা করি। পরে বাকি কি, দি প্লেস ইজ নট সেফ ফর হিম, এই স্থানটি তার জন্য নিরাপদ নয়। হি হ্যাড বেটার লিভ দি প্লেস অ্যাট ওয়ান্স, তাৎক্ষণিকভাবে তার এই স্থান ত্যাগ করা উচিত। উচিত মানে কি, খুব শক্তিশালী উচিত, নতবা কি একটা ব্যাড কনসিকুয়েন্স হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের শূন্যস্থান পূরণে লক্ষ্য রাখতে হবে যে একটা আগের বাক্যে একটা কিছু থাকবে যেটা একটা অমিনাস, মানে একটা ভালো কিছু না, এই ভালো কিছু মন্দ বা যেটা আছে সেটা আরো কি বেশি, আরো বেশি ক্ষতি দিয়ে দাবিত হবে যদি ওই কাজটা না করা হয়। সেই ক্ষেত্রে হ্যাড বেটার শব্দটি ব্যবহার করা হয়। কাজে আমাদের কনফিউজিং হওয়ার কথা না। হ্যাড বেটারের ক্ষেত্রে মাস্ট, হ্যাভ টু, হ্যাড, উড রেদার এই শব্দগুলোর সঙ্গে কনফিউজ কথা না, কারণ স্ট্রং অ্যাডভাইস আমরা লক্ষ্য করব। সর্বশেষ কর্মকাণ্ডের মধ্যে রয়েছে তোমাদের জন্য হোমওয়ার্ক। উপরে যেই ওয়ার্ড বা ফ্রেজগুলো নিয়ে আলোচনা করেছি সেই ওয়ার্ড বা ফ্রেজগুলো ব্যবহার করে এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে 10টি শূন্যস্থান পূরণ করবে এবং নিজেরা চেষ্টা করো। যদি সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের সবসময় তোমাদের পাশে রয়েছি। তোমরা নিজেরা চেষ্টা করবে এটা সমাধান করার জন্য।